দীর্ঘ 16 বছর শেখ হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশের উপরে একের পর এক আগ্রাসন চালিয়ে এসেছে, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলুন কিংবা কূটনৈতিক ক্ষেত্রে বলুন, বাণিজ্যের ক্ষেত্রে বলুন কিংবা বাংলাদেশের রাজনীতিতে নোংরা হস্তক্ষেপের মধ্য দিয়ে বলুন। ভারত বাংলাদেশের উপরে যে আগ্রাসন চালিয়েছে, ভারত যে বাংলাদেশকে একটা কলোনি মনে করতো এবং আমরা যে ভারতের কলোনি হয়ে গিয়েছিলাম বিগত 16 বছরে, তার সব থেকে বড় দৃষ্টান্ত, সব থেকে বড় উদাহরণ হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত। সীমান্তে বিএসএফ একের পর এক বাঙালিদেরকে হত্যা করেছে এবং বাংলাদেশ সীমান্তের ভিতরে প্রবেশ করে বারংবার বাঙালিদেরকে হত্যা করেছে। বাংলাদেশের বিএসএফ বিজিবি সদস্যদেরকে বিএসএফ হত্যা করেছে গুলি করে। অপরদিকে তখনকার বিজিবি একের পর এক নতজানু আচরণ দেখিয়ে গেছে। আমাদের সাবেক একজন সেনাপ্রধান, যিনি এক সময় বিজিবির মহাপরিচালক ছিলেন, জেনারেল আজিজ, পেটমোর আজিজ, এই আজিজ বিজিবির মহাপরিচালক থাকাকালীন কোনো এক সময় বলেছিলেন যে এক হাতে তালি বাজে না, অর্থাৎ সীমান্তে বাঙালিরা যাচ্ছে বিদায়ী বাঙালিদেরকে ভারতীয়রা গুলি করে হত্যা করছে। এখন কথা হচ্ছে, অবৈধভাবে যদি বাঙালি কেউ ভারতে প্রবেশ করে, সেক্ষেত্রে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করার ক্ষেত্রে কেউ গুলি করে হত্যা করতে পারে কিনা, আন্তর্জাতিক আইনে কিংবা সীমান্ত আইনে এগুলো রয়েছে কিনা। অথচ এই নিয়ম নীতির ধার না ধরে একমাত্র ভারতীয়দেরকে সুবিধা দেওয়ার জন্য বিজিবির প্রধান পর্যন্ত এই ধরনের কথাবার্তা বলেছেন। আমাদের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তিনি বলেছিলেন যে সীমান্ত হত্যায় বিএসএফ এর দায় নেই, বিজিবিরা যদি বাংলাদেশিদেরকে সীমান্ত থেকে আটকিয়ে দিত তাহলে বিএসএফ রা গুলি করে হত্যা করতো না। এখন কথা হচ্ছে, বিজিবি আটকিয়ে দেয়নি কিংবা কেউ বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে গেছে এবং যখন বিএসএফ তাদেরকে দেখেছে তখন গুলি করে হত্যা করেছে, সেখানেও গুলি করে হত্যা করার মতো বিধান রয়েছে কিনা। যদি না থাকে তাহলে সাধন চন্দ্র মজুমদারও যে বক্তব্যটি দিয়েছে সেটা যথেষ্ট ঔদ্ধত্যপূর্ণ এবং সাধন চন্দ্র মজুমদারকে আমরা এখন জিজ্ঞেস করতে পারি, শেখ হাসিনা বাংলাদেশের হাজার হাজার মানুষকে বিশের বহির্ভূত হত্যা করেছে, সেজন্য আমরা শেখ হাসিনাকে হাতের কাছে বলে পিটিয়ে হত্যা করতে পারি কিনা, আমরা সেই অধিকার রাখি কিনা। যদি আমরা সেই অধিকার না রাখি, যদি সেটা আইনে না থাকে, তাহলে বিএসএফ সদস্যরা বাঙালিদেরকে বাংলাদেশিদেরকে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য গুলি করে হত্যা করতে পারে না। আর বারংবার আমরা যেটা বলে এসেছিলাম যে বাংলাদেশ থেকে যারা ভারতে প্রবেশ করে বা ভারত থেকে যারা বাংলাদেশে আসে, তারা মূলত যে কোনো কিছু আদান প্রদানের ক্ষেত্রে, চোরাচালানের ক্ষেত্রে, যেটা সত্যিকার ভাষায় বলি তাহলে চোরাচালানের ক্ষেত্রে তারা অনুপ্রবেশ করে, তারা কেউ ভারতের জমি দখল করতে কিংবা ভারতকে অস্থিতিশীল করতে ভারতে প্রবেশ করে না। যাই হোক, এই ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে গত 16 বছর যাবৎ বাংলাদেশের বিজিবি কোনো ধরনের শক্ত অবস্থান নেয়নি, বরঞ্চ নতজানু অবস্থান নিয়েছে এবং বারংবার আমরা আমাদেরকে ভারতের কলোনি হিসেবে মেনে নিয়েছি। কিন্তু সেই ভারতের কলোনি থেকে বেরিয়ে বাংলাদেশ যে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিতে চলছে এই সীমান্তের ক্ষেত্রে, সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর থেকে আমরা বিজিবির একের পর এক তৎপরতা থেকে প্রমাণ পাচ্ছি। বিজিবি সীমান্তে বিএসএফ বারবার কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে, সেগুলোকে প্রতিহত করছে এবং ভারতীয় অনুপ্রবেশকারীদেরকে গ্রেপ্তার। শেষমেশ বিরল একটা ঘটনা ঘটলো দিনাজপুরের বিরল সীমান্তে, যেখানে ভারতীয় জওয়ান, বিএসএফ জওয়ান অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং সেই বিএসএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের এমন একটা পারসেপশন ভারতের প্রতি ছিল বাংলাদেশের মানুষের, যে ভারত যাই করুক না কেন, ভারত বৃহৎ একটা রাষ্ট্র, সুতরাং তার বিরুদ্ধে কোনো ধরনের অবস্থান নেওয়া যাবে না, তাহলে সে আমাদেরকে শেষ করে ফেলবে। আসলে আমরা যে একটা রাষ্ট্র, রাষ্ট্র হিসেবে হিসেবে আমাদের যে একটা রাষ্ট্রীয় অধিকার রয়েছে, ঠিক আছে, আমরা সেই অধিকারকে হারাতে চলেছিলাম শেখ হাসিনার শাসন আমলে। ভারতই একমাত্র সবকিছু করতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে কোনো আইন কানুন, তাদের ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নেই। সেটা শেখ হাসিনার সরকার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল। ভারত ইচ্ছা করলে সীমান্তে যে কোনো কাউকে হত্যা করে ফেলতে পারে, ভারত ইচ্ছা করলে বিজিবি সদস্যদেরকে হত্যা করতে পারে। সেজন্য আমরা কোনো ধরনের প্রতিবাদও জানাতে পারবো না, কারণ সেই প্রতিবাদ জানানোর অধিকার আমাদের নেই। ভারত অনেক বড় একটা রাষ্ট্র, তারা সবকিছু করবে। সেই পারসেপশন থেকে বেরিয়ে এসে বাংলাদেশ একটা সত্যিকারের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে। আমরা বিগত দিনের একটা কথা একটু যোগ করে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে জেনারেল আজিজ বিজিবির মহাপরিচালক থাকাকালীন আরো একটা কথা বলেছিলেন। সেটা হচ্ছে 2015 সালের দিকে যখন বিএনপি জামাত একজোট হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন বলছিলেন যে তাদের কাছে লেথাল ওয়েপেন রয়েছে। লেথাল ওয়েপেন বলতে বোঝায় প্রাণঘাতী অস্ত্র। এই প্রাণঘাতী অস্ত্র বিজিবি কিংবা পুলিশের কাছে থাকাটা যথেষ্ট অযৌক্তিক, অনৈতিক এবং আইন বহির্ভূত বলে আমরা অনেকেই মনে করি এবং দীর্ঘদিন এটার প্রতিবাদ করে আসছি। যাই হোক, সেই আলোচনায় যাচ্ছি না। যেটা বলছিলাম যে জেনারেল আজিজ হুমকি দিয়েছিলেন বা বিএনপি জামাত বা এদের সাথে জড়িত যারা রয়েছেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাদের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন যে বিজিবি পাল্টা আক্রমণ করবে, লেথাল ওয়েপেন দিয়ে আক্রমণ করবে, অর্থাৎ হত্যা হুমকি দিয়েছিলেন সরাসরি। অথচ এই আজিজ আহমেদের সময় বিজিবি সব থেকে বেশি নতজানু আচরণ করেছে এবং ভারতীয়দের
যে আগ্রাসন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে বাংলাদেশকে গুলি করেছে সেটার স্বীকৃতি তারা দিয়ে দিয়েছিল যে হ্যাঁ, এক হাতে তালি বাজে না, সীমান্তে গেলে গুলি করবেই। যাই হোক, সর্বশেষ যে ঘটনাটি ঘটলো দিনাজপুরের বিরল সীমান্তে, সেই ঘটনাটি সম্পর্কে আপনাদেরকে অবগত করে দু চারটি কথা বলে এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি। অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই জওয়ানকে আটক করেছে বিজিবি আজ মঙ্গলবার। অর্থাৎ এই ঘটনাটি গতকালকে ঘটেছে, 24শে সেপ্টেম্বর মঙ্গলবার। এটা গতকালকে নিউজ। আজ মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই বার্তায় এ তথ্য জানিয়েছেন। বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উৎপল কুমার দাস নামে বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল 11:30টার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করেন। এ সময় তাকে আটক করা হয়। তিনি আরো জানান, বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে। যাই হোক, যেটা বলছিলাম যে এই সাহসটা বাংলাদেশ যে বিগত 16 বছরে করে আসতে পারেনি, এর পিছনে দায়ী মূলত বিজিবির নয়, এর পিছনে দায়ী হচ্ছে শেখ হাসিনার চাটুকার যে বিজিবির মহাপরিচালক গুলো ছিল, যাদেরকে শেখ হাসিনা তার নিজের চাটুকার হিসেবে বসিয়েছিল, তাদের এবং শেখ হাসিনা বাংলাদেশকে যে ভারতের কলোনি বানিয়ে রেখেছিলেন সেই শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশ সেই কলোনি থেকে মুক্ত হয়েছে। বাংলাদেশ এখন তার শক্তির জানান দিচ্ছে যে আমাকে যদি কেউ আঘাত করে তাহলে পাল্টা আঘাত, পাল্টা প্রতিঘাত করার অপশন আমার হাতে রয়েছে।